বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্টে আমরা কি করছিলাম? আমরা টেন্স সম্পর্কে ধারণা দিয়েছিলাম। স্টার্টে অর্থ কি? গতকালকে ক্লাসে আমরা টেন্স সম্পর্কে কী করছিলাম? ধারণা দিয়েছিলাম। আজকে আমরা টেন্স যে 3 প্রকার গতকালকে বলছিলাম, ধারণা দেওয়ার পরে বুঝলাম যে 3 প্রকারের টেন্স আছে পৃথিবীতে। 3 প্রকারের টেন্স আমরা কি সম্পর্কে আজকে ডিটেলস আমরা পড়ব। তা আমরা গতকালকে কী বল, টেন্স কী জিনিস? টেন্স হলো একটা সময়। টেন্স হলো একটা সময়। এই সময়কে আমরা বোঝার সুবিধার্থে কয় ভাগে বিভক্ত করি? 3 ভাগে। দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স। দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স। হোয়াট দেয়ার, তারা কি কি? কে? পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স। একটু সুন্দর করে বলতে হবে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আর বইতে দেওয়া আছে প্রথমে প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। আসলে ওটা সাজানোর সময় উচিত ছিল পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এভাবে লেখা উচিত ছিল। তারপরে বোঝার সুবিধার্থে হয়তো বা দেওয়া আছে আগে বর্তমান কালটা, এখনের যে অবস্থা এটাকে আগে চিনি, তারপরে পিছনে আর পরেরটাকে চিনি। এই জন্য বইতে কী করছে, প্রেজেন্ট টেন্স আগে দিয়েছে। এটা কোনো সমস্যা না, আগে পিছিয়ে দেওয়া কোনো সমস্যা না। এখন হলো আমরা টেন্স কত প্রকার আমরা জানতে পারলাম। জোরে জোরে বলতে হবে। টেন্স কত প্রকার? কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্সটা কি? পূর্বে যেটা যে কাজ হয়েছিল বা পূর্বে যে ঘটনা ঘটেছিল সেটা হলো পাস্ট টেন্স। আর বর্তমান যেটা হচ্ছে বা হয় এটা হলো প্রেজেন্ট টেন্স। আর ভবিষ্যতে যেটা হবে সেটা হলো ফিউচার টেন্স। এখন হলো এই টেন্সগুলোকে, প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমরা বই অনুযায়ী যাব না, একটু ঘুরিয়ে নিব। সেটা হলো চেনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা কি করব, একটু ঘুরিয়ে নিয়ে যাব। সেটা হলো কি, আমরা ইনডিফিনাইট টেন্স কয়টা? পাস্ট ইনডিফিনাইটও আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, ফিউচার ইনডিফিনাইট আছে। তাহলে ইনডিফিনাইট টেন্স হলো 3টা, যে কোনো টেন্স 3টা। প্রথমে টেন্স কত প্রকার? 3 প্রকার বলছিলাম। তারপরে তার যে বিভক্তকরণগুলো আছে, অন্যান্য যে প্রত্যেকটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। সে 4 ভাগে যে কোনো একটি টেন্স আবার 3 প্রকার। যেমন ইনডিফিনাইট টেন্স হলো কয়টা? ইনডিফিনাইট টেন্স হলো 3টা। কি কি? প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ইনডিফিনাইট টেন্সটাই সবচেয়ে মানে একটু কঠিন হয়। সেটা কারণ হলো এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এস বাই এস যোগ করতে হয়, যার জন্য এটা একটু কঠিন হয়ে যায়। অনেক সময় ভুল করে, এস বসাই না বা ইএস বসাই না। তাই সেই ক্ষেত্রে আমরা আমাদের একটু সতর্ক থাকতে হবে। সতর্কটা হলো এটা যে আমি যেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমার মাথায় থাকে, এবং মাথায় থাকলে আমরা সাথে করে কি করব, এই ভার্বের শেষে এস বাই এস যোগ করব। এখন হলো ইনডিফিনাইট টেন্স কয়টা পেয়েছি আমরা? 3টা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনটা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনটা? নর্মালি যে প্রেজেন্ট টেন্সটা ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নর্মালি যে প্রেজেন্ট টেন্সটা আমরা পড়ি ওটা প্রেজেন্ট। এখন আমরা ওইভাবে তো সংজ্ঞা দেবো না, সংজ্ঞাটা আমাদের সুন্দর করে দিতে হবে। তা কোনো ভার্বের কাজ লেখার দরকার নেই, পরে লিখো। এটা আমার ভিডিও শুনে লিখো। কোনো ভার্বের কাজ বর্তমানকালে সম্পন্ন হয়, কোনো ভার্বের কাজ বর্তমানকালে সম্পন্ন হয় এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। কোনো ভার্বের কাজ বর্তমানকালে
সম্পন্ন হয় এর বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। আর এটা যদি আমরা পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইটে নিয়ে যাই, কোনো ভার্বের কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, কোনো ভার্বের কাজ অতীতে সম্পন্ন হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। আবার ফিউচার ইনডিফিনাইটে যাই, আমরা তিনটা ইনডিফিনাইট কেন এক জায়গা করছি, তাহলে আমরা পুরোকরণ করতে পারবো, ভাগ করতে পারবো, যার জন্য আমরা তিনটা ইনডিফিনাইটকে এক জায়গা করছি। তিনটা ইনডিফিনাইটকে কী করছি, এক জায়গা করছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সঙ্গে আমরা কি পেলাম, কোনো ভার্বের কাজ বর্তমানকালে সম্পন্ন হয় এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। কোনো ভার্বের কাজ বর্তমানকালে সম্পন্ন হয় এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিয়ে যাই, কোনো ভার্বের কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল এরূপ বোঝালে তাকে কি বলে, কোনো ভার্বের কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। তা আবার ফিউচারে যাই, ফিউচার ইনডিফিনাইট টেন্সে যাই, কোনো ভার্বের কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে এরূপ বোঝালে তাকে পাস্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। কোনো ভার্বের কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। এখন পাস্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা চিনব কী করে, ভার্বের শেষে বাংলা ক্রিয়ার শেষে যদি যে ক্রিয়ার যে বানান যদি সেই বানান থাকে, অথবা রস্বই দন্তস্ব এই জাতীয় থাকে, বাংলা ক্রিয়ার যে বানান অরিজিনাল যে বানান সেই বানান থাকে, তাহলে আমরা বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি বাড়ি যাই, যাই বানান কি, অন্তর্জায়কার অন্তস্থ। তা আমি কি বলছিলাম, বাংলা ক্রিয়ার শেষে যদি রস্বই অন্তস্থ থাকে, তা আমি বাড়ি যাই এই ক্ষেত্রে কি যাই অন্তর্জায়কার অন্তস্থ দিলে হবে, আমার ক্ষেত্রে অন্তর্জায়কার রস্বই দিতে হবে, অন্তর্জায়কার রস্বই দিতে হবে। অন্তর্জায়কারে যা রস্বই যাই, ঠিক আছে না। তা আমি বাড়ি যাই সেই ক্ষেত্রে তাহলে ক্রিয়ার যে বানান সেই বানান যদি থাকে, তাহলে ক্রিয়ার যে বানান সেই বানানই যদি থাকে অরিজিনাল, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেরকম আরেকটা উদাহরণ দিই, সে এখানে আসে, তো এখানে আসে বানানটা কি, দন্ত সেখানে সে, যে বানান সেই বানানই আছে, এর সাথে ল আলাম ততাম বা বে এরকম কিছু যুক্ত নাই, যার জন্য একে কি বলি আমরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি। যে বাংলা ক্রিয়ার শেষে যে বানান সেই বানান যদি থাকে, তাহলে প্রেজেন্ট কী হবে, ইনডিফিনাইট টেন্স হবে। আবার সে এখানে আসে, দন্ত সেখানে সে, আর সে এখানে এসেছিল, এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। কী করে বুঝলাম আমরা, বাংলা ক্রিয়া যা ছিল তার থেকে চেঞ্জ হয়ে ল আসছে, এখানে ল আলাম ততাম আসছে, বাংলা ক্রিয়া চেঞ্জ হয়ে এখানে আসছে কি, ল আলাম ততাম আসছে, তাহলে এখানে আমরা বুঝতে পারি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা কী করে বলবো, বাংলা ক্রিয়ার শেষে যদি বে বা বেন ইত্যাদি থাকে, তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। এখানে আমি বললাম কি, সে এখানে আসে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সে এখানে এসেছিল, এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন ফিউচার ইনডিফিনাইট টেন্স হলো বে অথবা ব লাগবে না, তা বে আর ব কি, সে এখানে আসবে, তাহলে এটা সে এখানে আসবে, এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা বলো, ওইটা দিয়েই বলো, সে এখানে এসেছিল, এটা কোন টেন্স,
পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সে বলো আসে, সে এখানে আসে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে এখানে আসে। আর যদি ভবিষ্যতে নিয়ে যায় সে এখানে এসেছিল, আর ফিউচারে নিয়ে গেলে সে এখানে আসবে, সে এখানে আসবে। তা আমরা এখানে আমরা কি দেখো একটা তিনটা ইনডিফিনিট টেন্স আমি এক জায়গায় আনছি কী জন্য, একটা থেকে আরেকটাই কীভাবে চেঞ্জ করে আমরা পরিবর্তন করে নিয়ে যেতে পারি অথবা চিনতে পারি। যখন কম্পেয়ার করা হয়, কোনো কিছু তুলনা করা হয়, তখন কিন্তু সহজে মনে থাকে এবং একটা থেকে আরেকটা মানে আলাদা করতে পারি, নির্ণয় করতে সহজ হয়। সেই নির্ণয়টা কি, একটা হলো কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা শুরু থেকেই কোনটা দিয়ে শুরু করছি, সে এখানে আসে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি কামস হিয়ার, হি কামস হিয়ার, সে আসে এখানে, সে আসে এখানে। তো এখানে হলো হি কামস, হি কামস কি হিয়ার, সে এখানে আসে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আর সে এখানে এসেছিল ইংরেজি কি, কামের পাস্ট টেন্স কি কেম, সে এখানে এসেছিল, হি কেম হিয়ার, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। আর সে এখানে আসবে, হি উইল কাম হেয়ার, হি উইল কাম হেয়ার। তাই এখানে পরিবর্তন কি আসছে, প্রেজেন্ট টেন্সে যা ছিল সেখানে ভার্বটা পরিবর্তন হয়ে কামের জায়গা কেম হয়েছে, কামের জায়গা কেম হয়েছে। আর পাস্ট টেন্সে যে ফিউচার টেন্সে যে কামই থাকছে, তার সাথে শ্যাল বা উইল যোগ করা লাগছে, তাহলে এখানে হি উইল কাম হেয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স হলো হি উইল কাম হেয়ার। এভাবে হি উইল কাম হেয়ার যদি হয় আমরা একটু লিখে দেখি এইভাবে আমরা কিভাবে আলাদা করতে পারি নাকি। আমরা একটু লিখে পরিবর্তন দেখি না। ওকে, তাহলে আমরা লিখি, সে এখানে আসে, সে এখানে আসে, সে এখানে এসেছিল, একটা লাইন জায়গা রেখে লেখো, সে এখানে এসেছিল, ইংরেজি লিখতে হবে তো। সে এখানে এসে ছিল, সে এখানে আসবে, এখানে কি আসবে। তাহলে আমরা ক্যান্সেলেশন করি, সে এখানে আসে কি হয়, হি লেখো কামস, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কামের সাথে কামস হবে, এস বাই এস যোগ হবে, তো এখানে এস যোগ হয়েছে নাকি, হি কামস হিয়ার। পাস্ট টেন্সে কী হবে, হি কামের জায়গা কেম হবে, এই হেয়ার লিখছো, হি কামস হেয়ার, HERE হেয়ার। কেম পাস্ট টেন্সের ক্ষেত্রে হি কেম হেয়ার হবে, সে এখানে এসেছিল। ফিউচার টেন্সের ক্ষেত্রে হি উইল কাম হেয়ার।
ক্যামেরা পরিবর্তন হয় না, সেখানে আসবে হি উইল কাম হিয়ার। তাই এখানে কি পরিবর্তন আসছে দেখো তো, পরিবর্তন কোথায় আসছে? হিয়ার আর হি কিন্তু থেকেই গেছে, হিয়ার আর হি থেকে গেছে, পরিবর্তন কোথায় হয়েছে? শুধু ভার্বে। ভার্ব অর্থ কি? সময় বা কাল, তাই না? তা ভার্ব অর্থ সময় বা কাল নির্দেশ করা বোঝায়। টেন্স, টেন্স কাকে নিয়ে চলে? ভার্ব নিয়ে চলে, যার জন্য আমরা ভার্বকেই, টেন্স যেহেতু সময় নিয়ে চলে, ভার্বটাও সময় নিয়ে পরিবর্তন হয়, ভার্বটাও সময় নিয়ে পরিবর্তন হয়। তাহলে আমরা কয়দিন আগে সারা কি পড়লাম আমরা? যে কাম কেম কাম, এরকম পড়লাম না? কাম কেম কাম, কনজুগেশন অফ ভার্ব, ভার্বের পরিবর্তন। তা কাম হি কাম ছিল, সেখানে আমরা এস লাগাইছি কিসের জন্য? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কী হবে? ভার্বের শেষে এস বাই এস যোগ করা লাগবে। তা আমরা হি কাম না লিখে হি কামস হিয়ার লিখছি, হি কাম না লিখে কামস হিয়ার লিখছি, তাই না? আর এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে এই শুধু ভার্বটাই পরিবর্তন হয়ে কাম কেমে আসছে, আর সব জায়গায় থেকে গেছে। কাম হির মতো থেকে গেছে, হেয়ার মতো থেকে গেছে, কামের জায়গা কেম আসছে। আর এখানে পরিবর্তন কি আসছে ফিউচার টেন্সে? উইল কাম, শ্যাল কাম অথবা উইল কাম আসবে, আর সব জায়গায় থাকবে। দেখো হেয়ারই থেকে গেছে, হি থেকে গেছে, কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু কোথায়? ভার্বে। তো টেন্সের শুধু পরিবর্তন আসে ভার্বে। তাহলে আমরা এখানে সে এখানে আসে কি দিয়েছি? হি কামস হিয়ার। আর সে এখানে এসেছিল, হি কেম হিয়ার। কামের পাস্ট টেন্স আনছি, শুধু পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কাম, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে হলো কেম, ফিউচার ইনডিফিনাইট টেন্সে উইল কাম। উইল কেম না, উইল কাম, কাম কেম কাম। শ্যাল উইল বসে প্রেজেন্ট ফর্মের সাথে, শ্যাল উইল বসে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। কাম কেম কাম, উইল, এখানে উইল যখন আসছে তখন কামই আবার সেই কাম ফিরাই নিয়ে আসছি আমরা, হি উইল কাম। এখন হলো এখানে কামের সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কামের সাথে এস কেন যোগ হয়েছে? আমাদের একটা নিয়ম আছে, আমরা একটা নিয়ম জানি, সেটা হলো রুলস আছে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে যদি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে, ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। বলো, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। সাবজেক্ট আমরা নাম্বার পড়ার সময় কিন্তু কিছু গত পরশু দিন মানে গতকালকের আগের দিন আমরা একটা দিয়েছিলাম, ক্লাস করাইছিলাম নাম্বারে ক্লাস করানোর সময় আমরা এই কথাটা উচ্চারণ করছিলাম। কোনটা? কর্তা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে ট্রান্সলেশন করার সময়, ঠিক আছে না? তা সব কিছুর মূলে তো আসলে ট্রান্সলেশন করা, আর তার লাস্টের লক্ষ্য কি? ফ্রি হ্যান্ড রাইটিং। যদি আমি নিজে নিজে কিছু লিখতে যাই, তাহলে আমার বাংলা থেকে সবগুলো ট্রান্সলেশন করে লিখতে হবে, আর ট্রান্সলেশন করে লিখতে হলে টেন্স লাগবে। এখন টেন্সটা সঠিকভাবে যদি ট্রান্সলেশন করে লিখতে পারি, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো। আমরা কয়েকটা ট্রান্সলেশন মুখস্থ করে ইংলিশ শিখতে পারবো না, কয়েকটা ট্রান্সলেশন মুখস্থ করে ইংরেজি শিখতে পারবো না। সব কিছু যত গ্রামারই পড়াক না কেন, সব কিছু হলো ফ্রি হ্যান্ড রাইটিং যাতে সঠিক হয়, তার জন্য গ্রামার পড়ানো হয় সাপোর্ট হিসেবে, তাই না? গ্রামার দিয়ে বোঝানো হয়, মানুষ সহজে পারে না, তাই গ্রামার একটা সিস্টেম করে নিয়েছে বোঝানোর জন্য। তা এই ক্ষেত্রে তুমি এই যে ট্রান্সলেশন তোমাদের পরীক্ষায় দিয়েছে, তোমরা ট্রান্সলেশন মুখস্থ করে পরীক্ষা দিচ্ছ, আসলে এটা কোনো পড়া না। যদি আমি এখন বলি সে এখানে আসে, যদি বলি এখানে
আব্দুর রহমান এখানে আসে, এটা বলার সাথে তুমি যদি ক্যান্সেলেশন আব্দুর রহমান এখানে আসে করতে না পারো, তাহলে তোমার এখানে এই ট্রান্সলেশন মুখস্থ করে কোনো লাভ হবে না। কারণ কি, ট্রান্সলেশন তো তুমি একটাই মুখস্থ করছো, সে এখানে আসে, হি কামস হেয়ার। আব্দুর রহমান এখানে আসে, আব্দুর রহমান কামস হেয়ার। তুমি শুধু শের জায়গায় আব্দুর রহমান বসিয়ে দিতে হবে। তোমার ব্রেনে রাখতে হবে আমি সে এখানে আসে সেটা তো আমি পারি, তাহলে আব্দুর রহমান এখানে আসে সেটা আমি কেন পারবো না। সেই ক্ষেত্রে তোমার কী করতে হবে, শুধু শের জায়গা আব্দুর রহমান বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে সে এখানে আসে, হি কামস হিয়ার। সারা এখানে এসেছিল, সারা কেম হিয়ার। আব্দুর রহমান এখানে আসবে, আব্দুর রহমান উইল কাম হিয়ার। তো এইগুলো যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা ট্রান্সলেশন শিখতে পারবো না। ট্রান্সলেশন মুখস্থ কখনো থাকে না। তাহলে আজকে আমরা কি বুঝলাম, আজকে কি শিখলাম? তিনটা ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা যখন বুঝতে পারবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তখন এইভাবে ট্রান্সলেশনটা হবে। যখন বুঝতে পারবো পাস্ট ইনডিফিনাইট টেন্স, তখন এভাবে ট্রান্সলেশন হবে। আর ফিউচার ইনডিফিনাইট টেন্স যখন আমরা বুঝবো, তখন হি উইল কাম হিয়ার এভাবে শ্যাল উইল দিয়ে ট্রান্সলেশন হবে। ভার্বের সাথে শ্যাল বা উইল যোগ করতে হবে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এখন হলো আমরা এর একটু গঠন রূপ জানতে হয় নাকি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন রূপ কি? সাবজেক্ট প্লাস তিনটা ইনডিফিনাইট টেন্সের গঠন রূপ আমরা শিখব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস OBJECT অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনরূপ কেমন হবে? সাবজেক্ট থাকবে, সাথে ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম, আর অবজেক্ট জায়গায় থাকবে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট সবসময় একই থাকবে নাকি? পরিবর্তন হবে তাহলে ভার্বের। আর ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি আসছে? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, সাথে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব। যখন শুধু ভার্ব বলবে তখন বুঝতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সিটি অবজেক্ট। ঠিক আছে না? এখানে একটা প্রশ্ন আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে একটা নোট আছে। নোট হলো, কর্তা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে S/S যোগ হবে। সাবজেক্ট থার্ড পারসন হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে S অথবা S যুক্ত হবে, ভার্বের সাথে S/S যুক্ত হবে। পরে দেখে লিখে নিও, আমি ক্লাস শেষ করি আগে। এখন হলো আমি আর একটা ট্রান্সলেশন দিয়ে যাই। আব্দুর রহমান বলো। আমি লিখি, আই রাইট। এটা কোন টেন্স? এটা ফার্স্ট টেন্স। যখন ভার্বের কোনো পরিবর্তন হবে না, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। ভার্বের যখন কোনো পরিবর্তন নেই, তখন বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই রাইট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর এটাকে যদি আমি পাস্ট টেন্স করি, আমি লিখেছিলাম,
লিখেছিলাম কি হবে? আই রোট। ভার্বের চেঞ্জে আমি লিখেছিলাম আই রোট। রাইটের পাস্ট ফর্ম আসছে রোট। রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। তা ভার্বের পাস্ট, যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল আই রাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে আই রোট, আমি লিখেছিলাম। ফিউচার ইনডিফিনাইট টেন্সে কী হবে? আই উইল রাইট। আই উইল রাইট অথবা আই শ্যাল রাইট। বুঝতে পারলাম? আমি কাজটি করি। আমি কাজটি আই আই ডু দ্য ওয়ার্ক। একটু ভালো করে বলো, সুন্দর করে। মুখে কী সমস্যা? আই আই ডু দ্য ওয়ার্ক। মুখটা একটু সুন্দর করে বলো। আই ডু দ্য ওয়ার্ক। অঙ্গভঙ্গি থাকতে হবে, কি বলতে চাচ্ছ তুমি? আমি কান্না করিও যেভাবে কথা বলছি, আমি পড়তে বসো সেইভাবে কথা বলছি। হোয়াট ইজ দিস? আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি। আমি কাজটি করেছিলাম। জোরে বলো। আই ডিড দ্য ওয়ার্ক। মানে ডুর পাস্ট টেন্স আমার মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সে যা হবে ভার্বটা খালি চেঞ্জ করে দিতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়েছে? আই ডিড দ্য ওয়ার্ক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ডু দ্য ওয়ার্ক। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হচ্ছে? আই ডিড দ্য ওয়ার্ক হচ্ছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হচ্ছে? আই ডিড দ্য ওয়ার্ক। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হলো? আই উইল ডু দ্য ওয়ার্ক অথবা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। পাস্ট ইনডিফিনিট টেন্সে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অথবা আই উইল ডু দ্য ওয়ার্ক। শুধু পরিবর্তন হচ্ছে কোথায়? ভার্বে। আমি আর একটা বলি, আমি বইটি পড়ি। আচ্ছা, আমি ভাত খাই। আই ইট বেরোচ্ছে না কেন মুখ থেকে? আই ইট রাইস। আই ইট রাইস। তাহলে আমরা যদি এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিই, আই এট রাইস। আই এট রাইস। আই এট রাইস। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি নিই, আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি? আই ইট রাইস। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হবে? আই ইট রাইস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ইট রাইস। তুমি কোন দিকে মানুষ হয়ে গেলে? এইমাত্র বললে প্রেজেন্ট, আবার ওদিকে তাকাচ্ছ কেন? তুমি এইমাত্র কি বললে আমাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ইট রাইস। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হবে? আই এট রাইস। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে আই উইল ইট রাইস। ফিউচার আসলে বুঝতে হবে শ্যাল উইল। ফিউচার ইনডিফিনিট টেন্সে বুঝতে হবে শ্যাল উইল। আমি যখন কথা বলছি, আমি বলছি আমার দিকে ফলো করো। তুমি কোন দিকে ফলো করছো? খাতার দিকে। কী জন্য? ওটা আমি বলছি না, পরে লিখে নিও। প্রথম হলো আমি ভাত খাই, কি কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর ট্রান্সলেশন কী হয়েছিল? আই ইট রাইস। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হবে? আই উইল ইট রাইস। পাস্ট ইনডিফিনিট টেন্সে আই উইল ইট রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্সে আই শ্যাল ইট রাইস। উইল আর শ্যালে টেন্স পরিবর্তন হয়েছে, তাই তো? মাথা ফাটিয়ে দেবো পিটাই। প্রেজেন্ট আর পাস্টের পরিবর্তনে কি আসে? ভার্বের পাস্ট ফর্ম হয়। তার আই ইট রাইসের ভার্বের পাস্ট ফর্ম কী হবে? এট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি আছে? আই ইট রাইস। পাস্ট ইনডিফিনিট টেন্সে আই এট রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্সে আই উইল ইট রাইস অথবা আই শ্যাল ইট রাইস। এটাই তো। এর জন্য এত মানে চেঞ্জ হয়ে গেলে কেন? এটি কেন তাকাইলে আর কেন এটা হয়েছে?
ভুল করলে তুমি। ক্লাসে যখন হবে অ্যাটেন্টিভ দিয়ে তোমার অ্যাটেন্টিভতার সাথে তোমার ক্লাস করতে হবে। ওকে।